নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, আরও 6 ইঞ্চি। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, আরও 6 ইঞ্চি, লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। চা খেতে খেতে আপন মনে মাথা নাড়ছিল দীপক। আপন মনেই মন্তব্য করল, ফ্ল্যাটটায় একটা মোক্ষম ডিফেক্ট আছে। চিত্রলেখা পাশেই সোফায়, চোখ খবরের কাগজে গাঁথা, হাতে পেন্সিল। 8:30 বাজে, এবার সে স্নানে যাবে। অফিস বেরোনোর সময় প্রায় হয়ে এলো। তার আগে 5ম পৃষ্ঠার শব্দজব্দের সমাধান সেরে ফেলছে দ্রুত নিশা। কিন্তু এমন একটা টিপ্পনী সে উপেক্ষা করে কি করে, বিশেষ করে এই নতুন ফ্ল্যাট নিয়ে? গ্রীবা হেলিয়ে স্বামীকে দেখল চিত্রলেখা। কি ডিফেক্ট? আমাদের জানলার গ্রিলগুলো লক্ষ্য করো। করেছি, যথেষ্ট মজবুত। এত মোটা গেজের গ্রিল এখন আর কেউ লাগায় না। ওহো, সে কথা বলিনি। দীপক উঠে জানালার ধারে গেল। ভালো করে দেখো, গ্রিলটা ভেতরে, পাল্লাগুলো বাইরে। এ আর এমন কি? চিত্রলেখা ঠোঁট উল্টে আবার শব্দের হেয়ালিতে মনোযোগী, নির্লিপ্তভাবে বলল, সব বাড়িতেই এরকম থাকে। যার থাকে তার থাকে, আমাদেরটা এরকম হবে কেন? দীপক সিগারেট ধরাতে ধরাতে সোফায় ফিরল। বিজ্ঞের মতো বলল, জানো এতে কত অসুবিধে? আজ যদি একটা পাল্লার কাঁচ ভাঙে, মিস্ত্রি এসে সারাবে কি করে এই 4 তলায়? যেভাবে সবাই সারায়, অকারণে মাথা ঘামাচ্ছ কেন? কারণ মগজে আমার কিছুটা ঘিলু আছে। দীপক পুটুস করে একটু হুল ফুটিয়ে নিল। তোমার কোনো প্র্যাকটিক্যাল সেন্স আছে? বাইরে থেকে ভাড়া বেঁধে উঠতে হবে মিস্ত্রিকে। এবার তার খরচটা হিসেব করো। একটা কাঁচ রিপ্লেস করতে ঢাকের দায়ে মনসা বিকোবে। সকাল সকাল কু গাইছো কেন বলো তো? কাঁচ কেন ভাঙবে? বারে, ভাঙতে পারে না। বল লেগে ভাঙতে পারে, ঢিল লেগে ভাঙতে পারে। এই 4 তলা অবধি বল আসে, দেখেছো কোনোদিনও? একটু বুঝি থমকে গেল দীপক, তবে দমল না। তর্ক জুড়েছে। ঝড় বৃষ্টিতেও তো কাজ ভাঙে নাকি? এই পরশু সন্ধ্যাবেলা আমরা সব জানলা হাট করে রেখে বেরোইনি। ভাগ্যিস ঝড়টা ফেরার পর উঠল। এ মানুষকে নিয়ে আর পারা যায় না। এই হলে সেই হতো, ওই হলে সেই হবে। এখন এই নিয়ে কানের কাছে একটানা রেকর্ড বাজিয়ে যাবে। চিত্রলেখা কাগজ ভাঁজ করে রাখল। রিডিং গ্লাস খুলছে চোখ থেকে। ভুরু কুচকে বলল, বুঝলাম, কিন্তু কি করতে হবে শুনি? ভাবছি। নিশ্চয়ই এখনই পাল্লাগুলো খুলে উল্টো করে বসাতে বলবে না? সে তো হবেও না, আমি দেখে নিয়েছি। পাল্লা ফ্রেমের সঙ্গে ওয়েল্ডিং করা আছে, প্লাস আটকানোর খাঁজগুলো বাইরের দিকে। তাহলে দেখি, চিন্তা করি। করো, আমি উঠছি। তোমার আজ ফ্যাক্টরি যাওয়া নেই? একটু দেরিতে বেরোবো, আগে ব্যাংকে কাজ আছে। তাহলে তো এখন অঢেল ভাবনার সময়। ভাবো বসে বসে, হাত পা ছড়িয়ে ভাবো। উঠে শাড়ি সায়া গুছিয়ে শোয়ার ঘরের লাগোয়া বাথরুমটায় ঢুকে গেল চিত্রলেখা। ফুল ফোর্সে চালিয়ে দিয়েছে শাওয়ার। এখন আর এ ভাড়া বাড়ির বাথরুম নয়। জল ফুরোলে বাড়িওয়ালাকে পাম্প চালাতে বলতে গিয়ে কাটা হয়ে থাকতে হবে না। নিজের নিজের, এই ইট কাঠ টাইলস পাইপ কল সব এখন নিজের। চিত্রলেখার ঠোঁটে মিটিমিটি হাসি। দীপকটা যেন কি এই ফ্ল্যাটে ঢোকার পর থেকে একটার পর একটা খুঁত বার করে চলেছে। এ হে হে, পুবে যে কেন একটা ব্যালকনি নেই? ওহ,
লিফটগুলো কি চাপা, মাথা গলানো যায় না। ইস, কি চয়েস ছিল ঘোষালের, সবকটা সিস্টার্ন বেসিংয়ের রং কেটকেটে। আশ্চর্য, ফ্ল্যাট পছন্দ করার সময় দীপক কিন্তু আগাগোড়ার সঙ্গে ছিল, সব দেখে শুনে নিয়েছে খুঁটিয়ে বাজিয়ে। অথচ এখন পদে পদে অন্য সুর, কাল্পনিক সমস্যা তৈরি করে কি যে সুখ পায়। চিত্রলেখারা ফ্ল্যাটটা কিনেছে 3 মাস, বাস করছে সবে মাস দেড়েক। ফ্ল্যাটটা একেবারে নতুন নয়, আবার পুরনোও নয়, বছর 5 বয়স, তবে এখনও মোটামুটি আনকোড়াই লাগে। কারণও আছে, ফ্ল্যাটের পূর্বতন মালিক হেমন্ত ঘোষাল একটি দিনের তরেও এখানে বাস করেননি। সে থাকে ম্যান্ডেভিলা গার্ডেন, বন্ধুর জোড়াজুড়িতে ফ্ল্যাটটা কিনেছিল। কিন্তু তার ছেলেমেয়েরা রাইস এলাকা ছেড়ে ঢাকুরিয়া স্টেশনের এপারে আসবেই না। দালালের মুখে খবর পেয়ে চিত্রলেখা দীপক ঝাঁপিয়ে পড়েছিল। কতদিন ধরে যে তারা একটা নিজস্ব মাথা গোজার ঠাঁই খুঁজছে। যদি দরে বনে তো চেহারায় পছন্দ হয় না, যদি রূপ মনে ধরল তো দাম শুনে আঁতকে পিছিয়ে আসে। সে তুলনায় এ ফ্ল্যাটখানা একদম খাপে খাপে। তারা থাকতো 1000 স্কোয়ার ফিটের ভাড়া বাড়িতে, এটা 1105। দামটা সাধ্যের একটু বাইরে হলেও ছোঁয়া যায়। এই সাইজের নতুন ফ্ল্যাট আরও 2-4 লাখ টাকা বেশি দিতে পারলে হয়তো জুটে যেত, কিন্তু সেটা এমন সুন্দর হতো কি? সত্যি সুন্দর। কর্নার প্লটের বাড়ি, চমৎকার প্ল্যান, 3-3খানা ঘর, কোনোটাও খুপড়ি খুপড়ি নয়, 2টো অ্যাটাচড বাথরুম, 1খানা ব্যালকনি, টানা ড্রয়িং ডাইনিং স্পেস, সেটাও বড়সড়, পছন্দসই রান্নাঘর। লালটু পর্যন্ত দেখে বিমোহিত। মাত্র 1105 স্কোয়ার ফিটে কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে ফ্ল্যাটটা করেছে, যা অ্যাপারেন্টলি অনেক বড় মনে হয়। চিত্রলেখার অবশ্য প্রথম দিকে সামান্য খুঁতখুঁতানি ছিল। লিফট নেই, এই বয়সে 4 তলা ওঠানামা করা। দীপক তখন বলেছিল, আফটার 50 এক্সারসাইজ ইজ মাস্ট। রোজ সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে ওঠানামা করবে, আর্থারাইটিস ধারে কাছে ঘেঁষতে পারবে না। একেবারে ওপরের তলায় কিন্তু খুব গরমও হবে। আর চারদিক যে ফাঁকা, সেটা ভাবছো না? এত আলো বাতাস জীবনে কখনো পেয়েছো? হাওয়ায় উড়বে, হাওয়ায় উড়বে। ছেলে তো ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে, গরমে হাঁসফাঁস করলে ছেলে মার জন্য এসি বসিয়ে দেবে। তা কেনার আগে চিত্রলেখা যাই বলুক, মালকিন বনার পর আর কি কিছু উচ্চবাচ্য করেছে? অথচ সেদিনের যুক্তিবাদী দীপক অনবরত কুটুস কুটুস করে চলেছে এখন। স্নান সেরে বেরিয়ে সোজা খেতে বসে গেল চিত্রলেখা। সরকারি অফিসের চাকরি, একটু দেরি করে বেরোলে ক্ষতি হয় না, তবে আজকাল খুব কড়াকড়ি চলছে। তার উপর অফিসের অনেকটা দায়িত্বই চিত্রলেখার কাঁধে। সে সময় মতো না পৌঁছালে নিচের লোকেরা আরও জো পেয়ে যায়। মাস গেলে 17-18 হাজার টাকা দিচ্ছে সরকার, নেহাতি ফেলনা নয়, একটু কষ্ট করে নয় বেরোলোই তাড়াতাড়ি। পরিশ্রমকে কি কখনো চিত্রলেখা ভয় পেয়েছে? রাত দিনের কাজের লোক সুবলা ভাত বেড়ে দিয়েছে। খেতে খেতে চিত্রলেখার ড্রয়িং স্পেসের দিকে তাকাচ্ছিল। এখনো চুল পাকাতে পাকাতে জানালা পর্যবেক্ষণ করছে দীপক। চিত্রলেখা হেসে ফেলল। খ্যাপা, একেবারে খ্যাপা। বাড়ি ফিরতে আজ একটু দেরিই হয়েছিল। গড়িয়াহাট নেমেছিল চিত্রলেখা ছোটখাটো কেনাকাটা করতে, ঘর সাজানোর টুকিটাকি, শৌখিন ফুলদানি, পোর্সিলিনের অ্যাস্ট্রে, টেরাকোটার 2টো গণেশ মূর্তি, এই সব। ফ্ল্যাট তো শুধু কিনলেই হয় না, সাজাতেও হয়। গত 1.5 মাস ধরে ফ্ল্যাটখানাকে মনের মতো করে তুলেছে চিত্রলেখা। কোথায় সেই চাঁদনি ঘুরে পর্দা টাঙানোর বাহারি রড কিনে আনলো, এজরা স্ট্রিট ঢুরে ঢুরে নয়নসুখ ল্যাম্পশেড, দেওয়ালের রঙের সঙ্গে মানানসই পর্দার কাপড় কিনেছিল নিউ মার্কেট থেকে, বালিগঞ্জের নার্সারি থেকে পাতাবাহারের টব। একদিন নিলামঘর ঘুরে একজোড়া কাঁচের পুতুলও কিনে আনলো সাহেব মেম। অনেকদিন ধরে ভেজে রেখেছিল, নিজস্ব একটা কিছু হলে তবেই। কেনাকাটাটা ক্রমে ক্রমে প্রায় নেশা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে।
এখন কোনোদিন শূন্য হাতে ফিরলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। ডোরবেল বাজাতেই আজ দরজা খুলছে দীপক। প্রথম বাক্য, গরিবের কথা বাসি হলে সত্যি হয়, বুঝলে? কেন, কি হলো? যাও, তোমার ছেলের ঘরটা দেখে এসো। একটা কাচের পাল্লা গন। হাতের মোড়ক ফেলে রেখে ঊর্ধ্বশ্বাসে চিত্রলেখা লালটুর ঘরে ছুটল। হ্যাঁ, ঠিকই তো, কাঁচ ভেঙে খান খান হয়নি বটে, তবে স্পষ্ট চিড় খেয়ে গেছে। চিত্রলেখা উদ্বিগ্ন মুখে বলল, কি করে হলো? আমি কি করে জানবো? আমি কি সারাদিন বাড়ি ছিলাম? সুবলাও কিছু বলতে পারলো না। হয়তো আগেই সূক্ষ্ম চিড় ছিল, আমরা বুঝতে পারিনি। এখন কি হবে? ফাটা আরো বাড়বে, কোনোদিন ঝং করে ঝরে পড়বে। সর্বনাশ, বিপদ হয়ে যাবে তো। আমাদের মাথায় পড়ার চান্স কম, হয়তো রাস্তার কোনো আনফরচুনেট ম্যান। যা, কি ফাজলামি করছো, বলো না এখন কি করা যায়? সারাও, 200 টাকার কাঁচে 2000 টাকা লেবার চার্জ দাও। দীপক ফিকফিক করে হাসছে। বাড়িতে তোমার কটা কাচের পাল্লা আছে গুনেছ? ধরো প্রতি মাসে যদি একটা করে ঝরে। এই, ভয় দেখাচ্ছ কেন? চিত্রলেখা বোকা বোকা হাসল। বলো না কি করা যায়। পথে এসো সোনা। 55 দীপক 51 চিত্রলেখার গালে বহুকাল পর একটা টুসকি দিল। স্বীকার করো আগে, আমার আশঙ্কাটা খুব অমূলক ছিল না। মানছি তো। গুড। দীপক ছেলের ফাঁকা খাটে শুয়ে পড়ল, ঠ্যাং নাচাচ্ছে। সলিউশন একটা আছে, এ বিট কস্টলি কিন্তু পার্মানেন্ট। কিরকম? গ্রিলগুলো পুরো হাওয়া করে দাও। সে কি, চোর ঢুকবে না? চিত্রলেখা বিছানার ধারে। চোরেরা রেইন পাইপ দিয়ে ওঠে, আমি জানি। আহা, তুমি তো প্ল্যানের হাফটা শুনলে। দীপক উঠে বসেছে। ভাবছি কি জানো, পাল্লার বাইরে দিয়ে বক্স গ্রিল করে দেব। সেফটিও রইল, পাল্লাও আমাদের হাতের মুঠোয়। আমি নিজে নতুন কাচ কিনে এনে পুডিং দিয়ে ফ্রেম সেট করে দেব তখন। তা অবশ্য পারে দীপক। ঘরোয়া এই ধরনের কাজে তার দারুণ উৎসাহ, ধৈর্যও আছে। হয়তো নিজে নিচু থেকে জীবন শুরু করেছিল বলেই কোনো কাজের সংকোচ নেই। সিস্টার্নের সাইফন ঠিক করছে, ইলেকট্রিকের ফিটিং বদলাচ্ছে, কলে ওয়াশার লাগাচ্ছে, কিংবা হয়তো বসে গেল বেতের আরাম কেদারাটা নিজে হাতে রং করতে। দীপকের কারখানাটাও মেশিনপত্র তৈরি করার। নিজে মালিক হয়েও এখনও লেবারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দীপক। আইডিয়াটা মন্দ লাগলো না চিত্রলেখার। মাথা নাড়তে নাড়তে বলল, কিন্তু খরচপাতি কেমন হবে, এস্টিমেট করেছো? 15-20 হাজার তো পড়বেই, তবে আমার চেনা লোক আছে, টাকাটা ধীরে সুস্থে দেওয়া যাবে। বলছো? বলছি তো, দেখো তখন তোমার ঘরের শোবার ঘর কেমন খুলে যাবে। ইচ্ছে হলে জানালায় টব সাজাতে পারো, লতানে গাছ ঝুলিয়ে দিতে পারো জানালা থেকে। মন কেমন করলে গ্রিলে বসে ছোট্ট খুকির মতো বাইরে পা বার করে দোলাতেও পারো। উফ, তুমি না। চিত্রলেখা কপট ভ্রুভঙ্গি করল। খেয়াল আছে, ছেলের বয়স 22 হয়ে গেছে, আর 1 বছর হলেই সে আইআইটির ইঞ্জিনিয়ার হয়ে যাবে। প্রেমের কি বয়স থাকে ডার্লিং? এখনো যে তোমাকে আমার সেই খুকিটি ভাবতে ইচ্ছে করে। খপ করে চিত্রলেখার হাতটা ধরল দীপক। মরণ। দরজায় সুবলা, হাতে চায়ের কাপ, জিভ কেটে দাঁড়িয়ে আছে। দস্যুর মতো বাড়িতে হানা দিল 5 মিস্ত্রি, হাতে জাম্বো সাইজের ইলেকট্রিক ড্রিলিং মেশিন। ইয়া ইয়া, হাতুড়ি, ছেনি, নেহাই, বাটালি। 2 দিন ধরে যেন তাণ্ডব চলল গোটা ফ্ল্যাটে। পুরো গ্রিল হাওয়া, জানালায় একের পর এক খাঁচা বসে যাচ্ছে, আগুনের ফুলকি ছিটোচ্ছে, দামাদ্দাম হাতুড়ির আওয়াজে কানে প্রায় তালা লাগে। পুরো 4 দিন চিত্রলেখার অফিস বন্ধ, ক্যাজুয়াল লিভ। দিনে 5 বার করে কারখানা থেকে মোটর বাইক ছুটিয়ে এসে দীপকও কাজের হালচাল দেখে যাচ্ছে। মিস্ত্রিদের কাজের দাপটে দেওয়ালের রং চটে গেল জায়গায় জায়গায়।
পুরো কাজ চোকার পর আবার রং মিস্ত্রি ডাকো, সযত্নে রঙের টাচ দাও। পুরো কাজ শেষ হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল চিত্রলেখা। ফ্ল্যাটের বাহার দেখে চিত্রলেখা এখন আরও মুগ্ধ। কারুকাজ করা গরাদ দূরে সরে গিয়ে অন্দর যেন আরও মোহনীয় হয়ে উঠেছে। চিরটা কাল তারা একতলায় কাটিয়েছে। আকাশ দেখার জন্য বাড়ির বাইরে গিয়ে দাঁড়াতে হতো। চারতলায় উঠে আকাশ যেন অনেকটা কাছে নেমে এসেছিল। জানালা দিয়ে মুখ বাড়ালে ওই নীল গগন এখন যেন আরও প্রকাণ্ড দেখায়। ঝড় বৃষ্টির দিনে মনে হয় নীলচে বিদ্যুৎ বুঝি ঘরে ঢুকে পড়ল। ধারা বর্ষণের দিকে তাকিয়ে থাকলে চোখ ফেরানো যায় না। পূব আকাশ থেকে জ্যোৎস্না বিছয় চিত্রলেখার শোয়ার ঘরে। দক্ষিণ আকাশে রাত ভর তারা ঝলমল করে। চিত্রলেখা এখন নিচটাও বেশ পরিষ্কার দেখতে পায়। বাক্স গ্রিলের জালনা দিয়ে ঝুঁকলে চারতলা থেকে রাস্তার মানুষগুলোকে কেমন অকিঞ্চিৎকর লাগে। সত্যি, ওপরে ওঠায় একটা আলাদা রোমাঞ্চ আছে। ওই গ্রিল দূরে সরে না গেলে চিত্রলেখা হয়তো বুঝতেই পারত না। ঘরগুলো যেন আরও বড় হয়ে গেছে এখন। হয়তো চিত্রলেখার মনের ভ্রম, তবুও মনে হয় আলো বাতাস বেড়ে গেল। ভাগ্যিস দীপকের মাথায় বুদ্ধিটা এসেছিল, শোভাও বাড়ল। স্পর্শকাতর কাচেরা এখন দিব্যি নিরাপদ। লালটুর এখন দারুণ ব্যস্ত সময়। সামনের মাসে সেমিস্টার পরীক্ষা, ফাইনাল ইয়ার বলে অসম্ভব পড়ার চাপ। তবু তার মধ্যেই খড়গপুর থেকে ঘুরে গেল দুদিনের জন্য। সেও তারিফ করল বাবার, সঙ্গে সঙ্গে পরামর্শও দিল কিছু নিজস্ব কায়দায়। কি সব ঘরে পাতাবাহারের গাছ রেখেছো মা, এগুলো খুব পাতি জিনিস, লোয়ার মিডল ক্লাসদের বাড়িতে থাকে। ও মা, সে কি, শখ করে আমি আর তোর বাবা এতগুলো টব কিনে আনলাম। দরজার বাইরে রাখো, ব্যালকনিতে রাখো, সিঁড়িতে, ল্যান্ডিংয়ে। ভেতরটা একেবারে ন্যাড়া হয়ে যাবে না? কি ফাইন একটা গ্রিনের এফেক্ট এসেছিল। একটু অন্যভাবে ভাবো, গাছ রাখো কিন্তু ডিফারেন্ট টাইপের। ওয়াই ডোন্ট ইউ ট্রাই ফর ফ্লাওয়ার্স মা? বাক্স গ্রিলে বসিয়ে দাও, ব্যাস ডিউটি ফিনিশ। রোদ্দুর তো পাবেই, বর্ষা চলছে, এখন তোমায় রোজ ভৃঙ্গারও উপুর করতে হবে না। খাসা বলেছে তো লালটু। চিত্রলেখা আর দীপক মুখ চাওয়াচাই করল। ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করাই যায়। ফুল গাছে ভরিয়ে দিলে বেশ একটা মালঞ্চ ভাব আসবে না ফ্ল্যাটে? চিত্রলেখার বাতায়নে এখন কুসুমের সমারোহ। শোয়ার ঘরে কামিনী ফুটেছে, ডাইনিং উইন্ডোয় গন্ধরাজ, বসবার জায়গাটাতে হাসনুহানা। লালটুর ঘরের জানালায় চাপা রেখেছে চিত্রলেখা, কুড়ি এসে গেছে ফুল ফুটি ফুটি। ছোট ঘরটায় যেখানে লালটু এলে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারে, কিংবা চিত্রলেখা দীপক চেনা পরিচিতদের ডেকে আসর জমায়, সেখানে এখন টবের গাছে বকুল ফুল। সবকটা গাছই কেমন খয়াটে খড়বুড়ে হয়ে আছে, কিন্তু ফুল ফোটার কোনো খামতি নেই। যেন দীপক চিত্রলেখার পুষ্পিত বাসনারা সংহত হয়ে সৌরভ ছড়াচ্ছে গবাক্ষে। সেদিন রাত্রে ঘুম আসছিল না চিত্রলেখার। সারাদিন আজ বৃষ্টি হয়েছে অঝোরে। একটু আগে মেঘ কাটল। জাল জাল মেঘের ওপারে দেখা দিয়েছে এক অস্পষ্ট চাঁদ। ভাঙা ভাঙা কিরণ এসে পড়েছে ঘরে, সঙ্গে কামিনী ফুলের গন্ধ। মনটা কেমন আকুল হয়ে যাচ্ছিল চিত্রলেখার। পাশে দীপক ভোস ভোস নাক ডাকছে। এতটুকু নিসর্গ প্রীতি নেই দীপকের। চতুর্দশীর দিন পর্যন্ত ট্যাটচা চোখেও চাঁদের দিকে তাকায় না, বলে কাল আরো গোল হবে, তখন দেখা যাবে। এমন মধুর রাতে ওই বেরসিক লোককে ডাকাটাই বৃথা। একটুক্ষণ চোখ বুজে ফুলের ঘ্রাণ নিল চিত্রলেখা। ভিজে ভিজে জ্যোৎস্না মাখল গায়ে। তারপর ধুত্তারি বলে উঠে পড়েছে। একা একা ঘুরছে ফ্ল্যাটময়। এমন সে করে মাঝে মাঝে। ফ্ল্যাটের বিস্তার ছুঁয়ে ছেনে দেখে, যেন উপলব্ধি করতে চায় এ গৃহ সত্যি মায়া নয়, হুশ করে উবে যাবে না। চিত্রলেখা টানা লম্বা ডিভানে গিয়ে বসল। নতুন ডিভান, এ বাড়ির জন্যই বানানো। ভারী নরম, বসলেই শরীর ডুবে যায়। হাত পা ছড়িয়ে চিত্রলেখা নাক টানছে জোরে জোরে।
একে হাসনুহানার গন্ধ গেল কোথায়? ও মা, জানালাটা তো বন্ধ। বৃষ্টির সময় সেই যে টেনে দিয়েছিল দীপক, আর খোলেনি। উঠে গিয়ে চিত্রলেখা ঠেলল জানালাটা। পাল্লা পুরো যাচ্ছে না, আটকে যাচ্ছে টবে। একটু বুঝি বড় টবে দেওয়া হয়েছে হাসনুহানাকে, তাই এই বিপত্তি। সন্তর্পণে পাল্লা ফাঁক করলো চিত্রলেখা। হাত গলিয়ে ঠেলে ঠেলে একটু সরালো টবখানা। একটা পাল্লা মুক্ত হয়েছে। টব হেলিয়ে অন্য পাল্লাটা খুলল। ভারী টব সরাতে গিয়ে ব্যথা লেগেছে, কাঁধে হাত রাখলো। এভাবে চোট লাগা তো ভালো নয়। কালই ছোট টবে চালান করতে হবে হাসনুয়ানাকে। সহসা চিত্রলেখার চোখ জানালার ওপর ভাগে, গ্রিলের প্রান্তে। নিচে রাস্তা, মার্কারি জ্বলছে। আলোর আভা উঠে আসছে ঊর্ধ্বপানে। সেই দুটিতেই চিত্রলেখা স্পষ্ট দেখতে পেল গ্রিলটা সানশেডের চেয়ে ছোট, প্রায় বিঘত খানেক। ওইটুকুর জন্যই কি টবটা আটকাচ্ছে? চিত্রলেখার খটকা লাগলো। ছুটে গেছে পাশের জানালায়। হ্যাঁ, এই গ্রিলটাও তো ছোট, তার পাশেরটাও। একে একে সবকটা বাক্স গ্রিলই জরিপ করে ফেলল চিত্রলেখা। প্রত্যেকটা এক মাপের, প্রত্যেকটাই ছোট। ছি ছি, এভাবে ঠকিয়ে গেল গ্রিল মিস্ত্রি। একা একা গুমরানো চিত্রলেখার ধাতে নেই। দৌড়ে গিয়ে ঝাঁকাচ্ছে দীপককে। এই, শুনছো শুনছো? দীপকের ঘুম যতটা গভীর ততটাই পলকা। কখনো কানের পাশে ট্রাম্পেট বাজলেও ওঠে না, কখনো ফিসফিস শব্দেই পটাং করে চোখ খুলে যায়। এখন বুঝি অগভীর নিদ্রায় চলছিল। ধর্মড়িয়ে উঠে বসেছে দীপক। চোখ রগড়াতে রগড়াতে বলল, কি হয়েছে? ওই গ্রিলওয়ালা, তোমার মন্টু না সন্টু, সে তো একেবারে আমাদের পথে বসিয়ে গেছে। কেন, কি করলো? সব কটা গ্রিল ছোট, সানশেডের চেয়ে অন্তত 6 ইঞ্চি করে কম। তো? দীপক যেন বুঝতে পারছে না ব্যাপারটা। হাই তুলে বলল, জানালা তো খোলা যাচ্ছে। ব্যাস, খুললেই হয়ে গেল। গ্রিলটা সানসেটের শেষ অবধি গেলে ঘর আরো বড় লাগতো না? এতক্ষণে কথাটা দীপকের কর্ণকুহরে প্রবেশ করেছে। মুহূর্তে ঘুম হাপিস। চোখ পিটপিট করলো একটু। বিরক্ত স্বরে বলল, একদিনে দেখলে, আগে বলতে পারোনি? আমার দেখার কথা? তুমি তো কাজের সময় এসে এসে ওদের ওপর সর্দারি মারছিলে। তুমিও তো ছুটি নিয়ে বসেছিলে, করছিলেটা কি? ল্যাজ নাড়ছিলে? হ্যাঁ, আমি তো ল্যাজই নাড়ি। গোটা ফ্ল্যাট যেন এমনি এমনি সাজানো হয়ে গেছে। রং করানো, তাক বসানো, ফিটিংস লাগানো, এগুলো তো ভূতে এসে করে দিয়ে গেল। তুমি একটুও নড়ে বসেছিলে? আর ফ্ল্যাটটার জন্য দৌড়োদৌড়িটা কোন শর্মা করেছিল? সার্চ করানো, উকিলের কাছে ছোটা, ঘোষালের সঙ্গে দরদস্তুর দলিল বানানো, রেজিস্ট্রি, ব্যাংক, ব্যাংক ম্যানেজার, এসব কি এমনি এমনি হয়ে গেছে? দীপক গজগজ করছে। সব পরিশ্রম বৃথা। কষ্টের ফ্ল্যাটটা তোমার জন্য খুঁতো হয়ে গেল। রাত দুপুরে চিল্লিও না। চিত্রলেখা তর্জনী নাচালো। তোমার জন্য হয়েছে, তোমার জন্য, তোমার জন্য। বাচ্চাদের মতো কলহ শুরু করেছে 51 আর 55। চোখ পাকিয়ে, মুখ বিকৃত করে। হঠাৎই থেমে গেল দীপক। ছন্দপতন ঘটিয়ে হেসে ফেলেছে। হাসছে হাসছে, হো হো করে হাসতে হাসতে মাথা নাড়াচ্ছে দুদিকে। চিত্রলেখা অবাক, গড়গড়ে গলায় বলল, হলো কি? এত হাসো কেন? দীপক অতি কষ্টে হাসি থামালো। তবু যেন বুড়বুড়ি উঠছে হাসির। বলল, ঢের হয়েছে, আর মাথা খারাপ করো না। আলো নিভিয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বিবাদের মাঝে এক পক্ষ আচমকা থেমে গেলে অন্য পক্ষ বড় অসহায় বোধ করে। চিত্রলেখা চোখ সরু করে দীপককে দেখলো একটুক্ষণ। তারপর বেজার মুখে টিউবলাইটের ক্যাটকেটে আলোটাকে বুঝিয়ে দিল। মাথা রেখেছে বালিশে। মেঘ পুরোপুরি সরে গেছে। মোম জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে ঘর। গ্রিলের আঁকাবাঁকা ছায়া নিয়ে চাঁদ দুলছে বিছানায়। চিত্রলেখা এপাশ ওপাশ করছিল। এখনো তার চিত্ত শান্ত হয়নি। গ্রিলের জন্য অতগুলো টাকা বিফলে গেল।
তখনই দীপকের গলা শুনতে পেল। লেখা, এই বাক্স বাক্স গ্রিলের মধ্যে আমাদের ফ্ল্যাটখানাকে কেমন খাঁচা বলে মনে হয় না? চিত্রলেখার চোখ আড়াআড়ি বাহুতে ঢাকা। সে কথা বুঝলও না, রাও কাড়ল না। আমরা কিরকম খাঁচার জন্তুর মতো ঝগড়া করছিলাম, তাই না? চিত্রলেখা উল্টো দিকে ফিরে শুলো। দীপক ক্ষণিক নিঃশব্দ, তারপর কেমন যেন দূর মনস্ক গলায় বলল, তোমার মনে পড়ে লেখা, আমরা কিভাবে জীবন শুরু করেছিলাম? না পড়ার কি আছে? চিত্রলেখা গুম গুম স্বরে বলল, আমি কিচ্ছু ভুলি না। যখন প্রথম সংসার পাতলাম তখন আমাদের কি কি জিনিস ছিল? একটা কড়া, একটা হাঁড়ি, একটা তক্তপোষ, আর দুজনের দুটো থালা গেলাস। আরও বলে যাও, তোশক, চাদর, বালিশ, একটা সস্তা দামের আলনা। সে তো কয়েকটা ভাড়ার জিনিসও ছিল। ফ্যান, আলমারি, ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা খুব বাহারি ছিল। আলমারি ভাড়া করতে গিয়ে তুমি এমনভাবে ওটার দিকে তাকিয়েছিলে, নইলে আমাদের ওই ঘরে ওই ড্রেসিং টেবিল। স্মৃতির সমুদ্র আছাড় খাচ্ছে পাড়ে। ছোট ছোট বাষ্পকণায় রাগটা জুড়িয়ে এলো চিত্রলেখার। আনমনে বলে উঠল, তুমি আমাকে রথের মেলা থেকে একটা আম কাঠের টুল কিনে দিয়েছিলে। আমাদের আরও কিছু ছিল তখন, আমার সেতার আর তোমার হারমোনিয়াম। চিত্রলেখা বুঝি সময়টাকে দেখতে পাচ্ছিল। দীপক যেন তাকে হাতে ধরে নিয়ে চলেছে পিছনে। বলল, কুঁদঘাটের সেই বাড়িটার ভাড়া ছিল 60 টাকা। বাড়ি নয়, বলো ঘর। টানা ব্যারাকের মতো বারান্দায় দরমার পার্টিশন। বাথরুম ছিল কতটা দূরে, সেই পুকুর পাড়ে। বর্ষাকালে তোমায় সাপ যোগ সামলে যেতে হতো। চিত্রলেখা চিত হয়ে শুলো, স্বর মিহি হয়ে এসেছে। উপায় ছিল কি? তোমার তখন রোজগার মাস গেলে 150 টাকা। আমি তো তখন চাকরিই পাইনি, ওই কটা গানের টিউশনি। অনেক টিউশনি করতে তুমি। সকাল বিকেল মিলিয়ে কখনো 5খানা, কখনো 6খানা, পার ছাত্রী 20 টাকা। লালটু যখন পেটে, তখনও কতদিন তেঁতুল গোলা জল দিয়ে ভাত খেয়ে থেকেছি। সে তোমার তখন টক খাওয়ার স্বাদ হতো। শুধু তাই, কম কষ্ট করেছি সে সময়। কি আর করা? দীপক ছুঁলো চিত্রলেখাকে। আমরা তো কোনোদিন হাত পেতে কারোর কাছ থেকে কিছুই নিইনি। তোমার বাপের বাড়ির থেকেও না, আমার বাড়ির থেকেও না। না খেয়ে থেকেছি তবুও। তো কি আছে, আমরা স্ট্রাগল করছি। একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছি, একটা একটা করে জিনিস করেছি সংসারের। মনে আছে ইনস্টলমেন্টে প্রেসার কুকার কিনেছিলাম? ছেলেকেও মানুষ করেছি দাঁতে দাঁত চেপে। তার মধ্যে রাত জেগে তোমার পড়াশোনা, পরীক্ষা, চাকরি। তখনই তো সংসারটা একটু ভালো করে দাঁড়ালো। আহা, আমি বুঝি ততদিন শুধু সেতার বাজাতাম। দীপক আলগা হাসল। আমিও তো একটু একটু করে উঠেছি। অন্যের কারখানায় খাটতে খাটতে কাজ শিখলাম, ধাপে ধাপে প্রমোশন, ফ্যাক্টরি ছেড়ে এই ফ্যাক্টরি ছেড়ে ওই ফ্যাক্টরি, তারপর নিজেরও একটা কারখানা হলো। এ সব কিছুর মূলে কি ছিল লেখা? জেদ, চাওয়া, আকাঙ্ক্ষা, পড়ে পড়ে মার খাবো না এই মনোভাব, নয় কি? ছিলই তো। আকাঙ্ক্ষা ছিল বলেই তো আজ আমরা এখানে। মাঝে কত স্টেজ গেছে। 60 টাকার ভাড়া বাড়ি থেকে 300, সেখান থেকে 700, তারপর 1500, 3000। আর আজ তুমি একটা আস্ত 10 লাখের ফ্ল্যাটের মালকিন। আমাদের টিভি, ফ্রিজ, ফার্নিচার টার্নিচার ধরলে আরও কমসে কম 2 লাখ। ছেলে আইআইটি থেকে প্রায় পাশ করে গেল, তার দামও তো তুমি লাখেও হিসাব করতে পারবে না। ছেলেকে আমি হিসেবে ধরি না, ও তো কদিন বাদে পরই হয়ে যাবে। তবে এই ফ্ল্যাটকেই বা কেন হিসেবে ধরবে? সেভাবে দেখতে গেলে এটাও তো মূল্যহীন। দীপক ঝপ করে বলল, এখনো কি আমাদের দুজনকে ওই 60 টাকার ঘরে কুলিয়ে যায় না? চিত্রলেখার গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখতে চাইছে আলো ছায়া মাখা স্বামীকে, দেখতে চাইছে না বুঝতে চাইছে। দীপক আবার বলল, আচ্ছা লেখা,
তুমি যখন গানের টিউশনি করে বেড়াতে আর আমি সাত সকালে 150 টাকা মাইনের কাজ করার জন্য ছুটতাম, তখন আমাদের চাওয়াটা ঠিক কী ছিল? এমন কামিনীর সুবাস মাখা ঘর, এমন সুন্দর পরিবেশে এত বড় ঝাঁ চকচকে ফ্ল্যাট, সাকসেসফুল ছেলে। আমরাও মোটেই ব্যর্থ নই। তোমার কি মনে হয় না আমরা আমাদের শুরুর আকাঙ্ক্ষাটাকে অনেক বেশি ছাপিয়ে গেছি? কথাটা ঠং করে বুকে বাজলো চিত্রলেখার গভীরভাবে, হৃদয়ের অতলে গিয়ে কোথায় যেন ধ্বনিত হলো। আহত গলায় চিত্রলেখা বলল, মোটেই না, আমরা আরও বেশি পেতে পারি। কতটা বেশি? আরও 6 ইঞ্চি? হতে পারে। তারপর আরও 6 ইঞ্চি? হতেই পারে। তারপর? চিত্রলেখা চুপ, গাটা হঠাৎ কেমন শিরশির করছে। আশা আকাঙ্ক্ষার কোনো প্রান্তসীমার ইঙ্গিত দেয় দীপক? উড়ো মেঘ এসে আবার কখন ঢেকে দিয়েছে চাঁদকে। গ্রিলের ছায়া বড় হতে হতে গোটা ঘরখানাকে গ্রাস করে নিল। নিচু সিলিংয়ে ফ্যান ঘুরছে বনবন, নিথর শুয়ে আছে দম্পতি। খাটের তলায় অবহেলায় পড়ে ধুলো মাখা একটা সেতার আর একটা হারমোনিয়াম। রাত বাড়ছিল।